সুপ্রিয় ভাই বোন, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকেই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে আজকের এই লেকচারে স্বাগত জানাচ্ছি। আমি জিহাদ স্যার। আপনারা সবাই কেমন আছেন আমাকে একটু জানাবেন। সবাই আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা এবং আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা তা একটু জানাবেন। সবাই কেমন আছেন? আপনারা প্রত্যেকে কেমন আছেন? তো সেটা হলো, আমার ক্লাসের শর্ত বেসিক্যালি চারটা। তিনটা হলো ম্যান্ডেটরি। প্রথম শর্ত হলো, আমি যখন কোনো কিছু বুঝাবো আমি যখন কোনো কিছু বুঝাবো আপনি ওই সময় কমেন্টও করতে পারবেন না, মানে লিখতেও পারবেন না। এক। দুই নম্বর শর্ত হলো, আমি যখন যে যে জিনিস পড়াই তা যদি বুঝেন, আপনি আমাকে সামনে যেতে দিবেন না, অবশ্যই প্রশ্ন করবেন, প্রশ্ন করবেন, প্রশ্ন করবেন। নাম্বার থ্রি, পুরো ক্লাসটি যদি সম্ভব হয় রুটিন সেকশনে মেরুদণ্ড সোজা হয়ে বসবেন, ঠিক আছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটু সোজা হয়ে বসবেন, সেটা আমি বুঝাই দিব। একটু বলেন। হুম। রুটিন এই মুহূর্তে দেওয়া যাচ্ছে না, একটু সমস্যার হ্যাঁ। কারণে, তবে ওই রুটিন সেকশনে একটা মেসেজ দেওয়া আছে। আচ্ছা, আপনাদের রুটিনটা এই মুহূর্তে দেওয়া যাচ্ছে না আমার, তবে আপনাদের রুটিন সেকশনে একটা মেসেজ দেওয়া আছে, ঠিক আছে? একটু টেকনিক্যাল ত্রুটির কারণে মেসেজটা এখন দিতে পারতেছি না। সো কাজে পরবর্তী আপডেট পর্যন্ত আপনার সাথেই থাকুন, আর অবশ্যই আমরা কোনো না কোনো মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব আর কি, ঠিক আছে? মেসেজ আছে, সেটা একটু দেখতে আর পারেন। একটা মেসেজ দেওয়া আছে, ওই মেসেজটাকে সবাই কাইন্ডলি একটু চেক করবেন, ঠিক আছে? আর এমনি মহিউদ্দিন, নামাজ যদি 4:15 হয় আপনি নামাজ পড়ে নিবেন। আচ্ছা, আপনাদের কি আসরে ব্রেক কি দেওয়া লাগবে না? না, আসর নামাজ পড়ে নেন না সবাই? যদি দিতে হয় একবারে ঘড়ি ধরা 10 মিনিট দিব, ঠিক আছে? শুধু 4 রাকাত ফরজ পড়বেন, আসলে আমি টাইম দিতে চাচ্ছি না। আর অন্যদিন যদি 4টা ক্লাসে অবশ্যই নামাজ পড়ে ঢুকবেন, ঠিক আছে? না আবার মাগরিবের 5:30 আবার মাগরিব হয়ে যায়, তো কাজে আমি কি করব? হুম। আচ্ছা, এখন না, নামাজের ব্রেক এখন দিব না, একটু পর দিব। তাহলে তাহলে আমি আবার বলছি, আমার ক্লাস শর্ত হলো তিনটা। আর আরো একটা শর্ত হলো, এটা শর্ত না, এটা হলো আপনাদের উপর। যদি সম্ভব হয় সবাই ক্যামেরাটা একটু অন করে সোজা হয়ে বসবেন, তখন আপনি আমার একটা ধমক খাবেন, ঠিক আছে? আমি আবারও সবাইকে আজকের এই ক্লাসে আমার সাথে জয়েন করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করতে চাই, এবং আপনাদের অনুমতি নিয়ে আমি ক্লাসটি শুরু করতে চাই। আমি কি শুরু করব? আপনাদের সবার অনুমতি নিয়ে ক্লাসটি শুরু করতে যাচ্ছি। শুরু করব। ওকে। তাহলে আমরা আমাদের আজকের এই ক্লাসটি শুরু করতে চাচ্ছি আল্লাহ পাকের নামে সবাই। তাহলে একটু আপনারা প্রত্যেকে জানেন কোর্স কন্টেন্ট একটু আমি দেখাই নিচ্ছি। আজকের লেকচারটা খুবই বড়, সো কাজে কোনো কথা বলা যাবে না। যারা যারা কথা বলবেন তাদেরকে আমি ক্লাস থেকে বের করে দিব, ঠিক আছে? আর আজকের ক্লাসে আমি একটু যদি একটু কঠোর হতে পারি, কারণ যদি লেকচারটা খুবই বড়, এখানে বাহিরের কোনো কথা বলা যাবে না। আপনি ক্লাসের ফাঁকে রুটিন নিয়ে কথা, বই নিয়ে কথা, শীট নিয়ে কথা, এগুলো বলা যাবে না। যেটা পড়াইছি ওটার কোনো প্রশ্ন না পারলে শুধু তখনই হাত তুলবেন, আদারওয়াইজ কোন রকমের কথা বলা যাবে না। তাহলে আসেন, আমরা নাউন পড়াবো সবার আগে। আমরা সবার আগে একটু নাউনটা ডিসকাস করতে চাই। একটু লিখে নেন সবাই। যদি নাউনটা ভালো করে বুঝেন, আপনার আর্টিকেল অর্ধেক পড়া শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো কাজে এটা খুবই গুরুত্বপূর্ণ। হুম। এটাও কি হুম। একটু লিখে নেন। আমাদের প্রত্যেকের কি এতটুকু লেখা হয়েছে? প্রত্যেকের লেখাটা শেষ কিনা? সবাই কমেন্টে কথা বলবেন, রেসপন্স যত দ্রুত করবেন তত। আমি আবার বলছি, লেকচারটা কিন্তু খুবই বড় আজকে লেকচারটা, সো কাজেই আমি আপনাদের সবার কাছে পরিবেশ চাই। আমাকে পরিবেশ দিন, বাকিটা আল্লাহর হাতে আমি করে দিব। প্রত্যেকের কি এই গ্রাফটা লেখা হয়েছে? যদি প্রত্যেকের এই গ্রাফটা লেখা শেষ হয় তাহলে আমি একটু কথা বলি, দেখেন কথাটা কি। আরে, এই যে নাউন নামক যে টপিকটা আছে, এই যে নাউন নামক যে টপিকটা আছে ভাই, এই নাউনটা হলো প্রধানত দুই প্রকার। কোনটা বলবো? এটা বলবো না কোনটা? দুইটা। এখানে মনে হয় 6টা, আর ওখানে 25টা, 31টা তুললো।
দেখেন এই যে নাউনটা আছে ভাই, এই নাউনটা হলো প্রধানত দুই প্রকার। এক হলো কাউন্টেবল নাউন, দ্বিতীয়টা হলো আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? আর এই কাউন্টেবল নাউন আবার তিন প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন। আর এই যে আনকাউন্টেবল যে নাউনটা আছে এটা দুই প্রকার: ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। আপনারা আমার এই বেসিক কথাগুলো কি বুঝতে পারছেন? মানে এই যে নাউন নামক যে জায়গাটা আছে, এই নাউনটা হলো ভাই প্রধানত দুই প্রকার। একটা হলো কাউন্টেবল নাউন, অপরটা আনকাউন্টেবল নাউন। এখন যেটা কাউন্টেবল নাউন এইটা হলো তিন প্রকার, যেটা আনকাউন্টেবল নাউন এটা হলো দুই প্রকার। এটা একেবারে খুবই মৌলিক কথা। এখন আমরা আমাদের পরীক্ষায় কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে সেটা একটু দেখাই। এগুলো লাগবে না, এতটুকু কিন্তু লাগবে না, আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে এখান থেকে। খুবই গুরুত্বপূর্ণ জায়গা এগুলা। একটু দাগ দিয়ে রাখেন এবং আমরা আলোচনা এখান থেকে শুরু করব। আর নাউন শেষ করার আগে নামাজের কোনো ব্রেক দিব না আমি, ঠিক আছে? নাউন এই টপিক শেষ করে দিব, তার আগে দিব না। কথা শুনেন, কথা আগে ভালো করে বুঝার ট্রাই করেন ভাইরে। হোয়াট ইজ নাউন? যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান বা কোনো কিছুর গুণের নাম বোঝানো হয় তাকে বলা হয় নাউন। নাউন কি ভাই? যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান বা কোনো কিছুর গুণের নাম বোঝানো হয় তাকে নাউন বলা হয়। আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান বা কোনো কিছুর গুণের নাম বোঝানো হয় তাকে বলা হয় নাউন। আর এই যে নাউনটা আছে ভাই, এই নাউনটা হলো ভাই প্রধানত দুই প্রকার: একটা কাউন্টেবল নাউন, একটা আনকাউন্টেবল নাউন। যেটা কাউন্টেবল নাউন সেটা কি ভাই? যে সকল নাউন বাস্তব জীবনে গণনা করা হয় তাকে বলা হয় কাউন্টেবল নাউন। যে সকল নাউন বাস্তব জীবনে গণনা করা হয় তাকে বলা হয় কাউন্টেবল, এবং যে সকল নাউন বাস্তব জীবনে গণনা করা হয় না তাকে বলা হয় আনকাউন্টেবল নাউন। আমি এই আলোচনার বেসিকটা আমি আবার বলছি, দেখেন। বলছি যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান বা কোনো কিছুর গুণের নাম বোঝানো হয় তাকে বলা হয় নাউন। আর এই নাউনটা হলো প্রধানত দুই প্রকার: এক কাউন্টেবল, দ্বিতীয়টা আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন বাস্তব জীবনে গণনা করা হয়, আনকাউন্টেবল নাউন বাস্তব জীবনে গণনা করা হয় না। আশা করছি আপনারা আমার এই বেসিকটুকু বুঝতে পারছেন। আপনারা আমার এই এখানকার যে বেসিক যে তথ্যটুকু আছে এতটুকু বুঝতে পারছেন কিনা একটু জানাবেন। কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন যে বেসিক কথাটুকু বলছি এতটুকু ক্লিয়ার কিনা? এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে না, বাট এটা জানার জন্য আমি আপনাকে বলছি। এইবার সবাই তাহলে আল্লাহ পাকের নাম নিয়ে তাহলে সবাই প্রপার নাউন লিখে হেডিং দেন: প্রপার নাউন। লিখবেন যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর একটি মাত্র নাম বোঝানো হয় তাকে প্রপার নাউন বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর একটি মাত্র নাম বোঝানো হয় তাকে প্রপার নাউন বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর একটি মাত্র নাম বোঝানো হয় তাকে প্রপার নাউন বলে। যদি সংজ্ঞাটা লেখা শেষ হয় আমার কথাগুলো একটু শোনার ট্রাই করেন। কথা কি বলছি ভাই? ধরেন আমি বললাম তামিম। আচ্ছা ভাই, তামিম বলতে কয়টা লোকের নাম? একটা লোকের নাম না? হুম? তামিম বলতে কয়টা লোকের নাম? এই সোনিয়া আক্তার, সন্ধ্যা আপু, এদিকে তাকান, বড় দিকে তাকান। বলছি যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর একটি মাত্র নাম বোঝানো হয় তাকে বলা হয় প্রপার নাউন। কেউ এখন লিখতে পারবে না, আমি কিন্তু আগেই বলছি। যদি কারো কলম হাতে যদি দেখি তাহলে কিন্তু খবর আছে। আপনারা বিরক্ত করলে আপনাদেরই লস, আমার কিছু আসা যায় না, ঠিক আছে? বলছি যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর একটি মাত্র নাম বোঝানো হয় তাকে বলা হয় প্রপার নাউন। বললাম ঢাকা। আচ্ছা ভাই, ঢাকা বলতে কি একটা একটা জায়গার নাম না? যদি বলে বাংলাদেশ। আচ্ছা বলেন, বাংলাদেশ বলতে একটা দেশের নাম না ভাই? আমি যদি বলি তাজমহল, তাজমহল বলতে একটা মহল না ভাই? আমি যদি বলি পদ্মা, পদ্মা বলতে একটা নদীর নাম বুঝায় না ভাই? আমি যদি বলি সান, এই সান বলতে একটা চাঁদকে বোঝানো হয় না? যদি বলি মুন, মুন বলতে একটা সূর্যকে বোঝানো, মানে একটা চাঁদকে বোঝানো হয় না? সান দ্যাট মিনস হলো একটা মতো সূর্যকে বোঝায় নাকি? ভাই রে, এখানকার মেইন স্পিরিটটা হলো যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর একটি মাত্র নাম বোঝানো হয়, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর একটি মাত্র নাম বোঝানো হয় তাকে বলা হয় প্রপার নাউন। সংজ্ঞাটা লেখার পর এই এক্সাম্পল গুলো লিখে নেন। সংজ্ঞাটা লেখার পর এই এক্সাম্পল গুলো লিখে নেন। আমি যখন বুঝাবো তখন কেউ ভুলেও লিখবেন না, আর আমার চোখের সামনে পড়ে তো তার খবরই আছে। যদি কেউ কোনো কিছু না বুঝেন ডিরেক্টলি হাত তুলবেন বা কমেন্টে বলবেন, ঠিক আছে? হ্যাঁ। যদি আমাদের এতটুকু লেখা শেষ হয়, যদি আমাদের এক্সাম্পল গুলো লেখা শেষ হয়, যদি আপনাদের এই এক্সাম্পল গুলো লেখা শেষ হয়, সবাই তাহলে কমন নাউন লিখে হেডিং দিবেন।
কমন নাউন লিখে তাহলে হেডিং দিবেন, লিখবেন যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর এক জাতীয় বা সমজাতীয় সবাইকে বোঝানো হয় তাকে কমন নাউন বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর এক জাতীয় বা সমজাতীয় সবাইকে বোঝানো হয় তাকে কি বলে? যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর এক জাতীয় বা সমজাতীয় সবাইকে বোঝানো হয় তাকে কমন নাউন বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর এক জাতীয় বা সমজাতীয় সবাইকে বোঝানো হয় তারা কি বলা হয়? কমন নাউন বলা হয়। সেটাকে একটু দেখেন, আমার কথা একটু শুনেন এখানে, যদি সবার সংজ্ঞাটা লেখা শেষ হয় একটু সোজা হয়ে বসেন আবারও। আতার রহমান ভাই এদিকে তাকান, এদিকে তাকান। কি বলছি ভাই? যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর এক জাতীয় বা সমজাতীয় সবাইকে বোঝানো হয় তাকে কমন নাউন বলে। ধরেন আমি বললাম বয়, আচ্ছা বলেন এই বয় বললে কি শুধু একটা ছেলে নাকি দুনিয়ার যে কোনো ছেলে হতে পারে? বয় বললে কি শুধু আতাউর ভাই নাকি শুধু আমি? দুনিয়ার যে কোনো ছেলে হতে পারে না? আচ্ছা আমি যদি বলি গার্ল, আচ্ছা দুনিয়ার যে কোনো মেয়ে হতে পারে না? আমি যদি বলি প্যারেন্ট, শুধু আমার বাপ মা নাকি দুনিয়ার যে কোনো বাবা মা হতে পারে? আরে আমি যদি বলি পয়েট, পয়েট বললে কি শুধু কি নজরুলকে বোঝায় নাকি দুনিয়ার যে কোনো কবি হতে পারে? ভাইরে আমি যদি বলি রিভার, শুধু কি পদ্মারে বুঝায়? আমি যদি বলি ফ্রুট, শুধু কি আমকে বুঝায়? আমি যদি বলি ব্যাংক, আচ্ছা ভাই ব্যাংক বললে কি শুধু কি বাংলার ব্যাংকে বুঝায়, সোনালী ব্যাংকে বুঝায় নাকি দুনিয়ার যে কোনো ব্যাংকে হতে পারে? ভাইরে আমি যদি বলি ফ্লাওয়ার, শুধু কি গোলাপকে বুঝায়? আমি যদি বলি স্টুডেন্ট, শুধু কি রিফাতকে বুঝায়? কথা বলেন। তারপর আমরা কি বলতে পারি? তারপর দেখেন কথাটা বুঝেন। তারপর এখানে বললাম যে আমি যদি বলি এনিমেল, শুধু কি গরুকে বুঝায়? মেইন স্পিরিট হলো ভাই যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর এক জাতীয় বা সমজাতীয় সবাইকে মিন করে, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর এক জাতীয় বা সমজাতীয় সবাইকে বোঝানো হয় তারা কি বলা হয়? কমন নাউন। তারা কি বলা হয়? কমন নাউন। যদি আমরা এতটুকু বোঝাতে পারি তাহলে সবাই এই এক্সাম্পল একটু তুলে নেন। এটা দ্বারা এই জাতটাকে পুরো মিন করে, পুরো জাতটাকে মিন করে। নামাজ, নামাজ পড়ে। ওকে ভাই, লেখাটা হয়েছে, লেখাটা হয়েছে। হুম। আপনাদের কি এই জায়গাটা ক্লিয়ার সবার? আপনারা প্রত্যেকে এই কমন নাউনটা ক্লিয়ার, একটু তাড়াতাড়ি করতে হবে, আবার নামাজের ব্রেক চাচ্ছেন। আবার মাগরিবের সময় না দিলে বলবেন যে কত রকমের কথা বলবেন। তাহলে সবাই কালেক্টিভ নাউন হেডিং দেন। যাদের লেখা একটু স্লো আমি সাইড করে রাখতেছি, তারা এখান থেকে লিখে নেবেন। আসেন তাহলে কালেক্টিভ নাউন লিখেন তাহলে ভাই। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর সামষ্টিকতা বোঝানো হয় তাকে কালেক্টিভ নাউন বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর সামষ্টিকতা বোঝানো হয় তাকে কালেক্টিভ নাউন বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর সামষ্টিকতা বোঝানো হয় তাকে কালেক্টিভ নাউন বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর সামষ্টিকতা বোঝানো হয় তাকে কালেক্টিভ নাউন বলে। দেখেন সেটা কি? ধরেন আমাদের সামনে এখানে আছে কে? ফারজানা আছে এবং আতিকুর আছে। দেখেন এই যে আমি, এই ধরেন এবি, ABCD, দুই ভাই দুই দুই বোন, ঠিক আছে? আর একশো যার হলো বাবা মা। আচ্ছা বলেন এখানে দুই ভাই দুই বোন এবং বাবা মা যখন একটা ঘরে যখন একসাথে যখন থাকে, এই ছয়জন মানুষের সমষ্টিকে কি বলি আমরা? বলেন তো। দুই ভাই দুই বোন হলো বাপ মা, এই বাপ মা এই ছয়জনের সমষ্টিকে আপনারা কি বলেন দেখি, বলেন তো, মাথাটা খাটান। থ্যাংক ইউ। এই ছয়জনের সমষ্টিকে আমরা বলি ফ্যামিলি। কি বলি? ফ্যামিলি। ধরেন এই যে এক ভাই এক বোন হলো মা, এই তিনজন হলো কি আর্জেন্টিনা সাপোর্ট করে, আর বাপ
এক ভাই এক বোন হলো কি আর ব্রাজিল সাপোর্ট করে, দেখেন এই তিনজন, এই তিনটা মিলে একটা দল না, তার মানে টিম। এই টিম কিন্তু একটা কি কালেকটিভ নাউন, এই তিনজন সমস্যা একটা টিম। আবার আবার কথাটা বুঝেন, কথাটা বুঝেন, আমরা যে আর্জেন্টিনা বা যে ব্রাজিলের যে সাপোর্ট করি, সেখানে দেখবেন এক একটা দলের সমষ্টি কিন্তু একটা গ্রুপ, ঠিক না? আমার ধরেন এই তিনজন এবিসি একটা গ্রুপ, বিসিডি একটা গ্রুপ না? তো এই তিনজনের সমষ্টি কিন্তু গ্রুপ। এই গ্রুপ একটা কি নাউন? কালেকটিভ নাউন। আরে আপনারা যারা যারা আমি যে কথাগুলো বলতেছি, আপনারা যারা যারা আমার কথাগুলো শুনতেছেন, এই যে আমার কথাগুলো যারা আপনারা কানে শুনতেছেন, তাদের সবার সমষ্টি হলো অডিয়েন্স। কি সমষ্টি? অডিয়েন্স। ধরেন আপনারা যারা যারা আছেন, আপনারা এখানে সবাই কিন্তু স্টুডেন্ট, ঠিক না? কিন্তু ভাই এই যারা স্টুডেন্ট আছেন এই ক্লাসে, এই সব স্টুডেন্টের সমষ্টি হলো ভাই ক্লাস। তার মানে এখানে ধরেন 80 জন শিক্ষার্থী আছেন, এই 80 জন শিক্ষার্থীর সমষ্টি হলো ভাই ক্লাস। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে যে বাহিনী কাজ করে তাদের সমষ্টি হলো পুলিশ। বাইরে রাষ্ট্রের নিরাপত্তা বা সার্বভৌমত্ব রক্ষা যে বাহিনী কাজ করে তাদের সমষ্টি হলো আর্মি। বাইরে আমাদের আকাশ রক্ষায় যে বাহিনী কাজ করে তাদের সমষ্টি হলো নেভি। তারপর হলো ভাই আকাশ রক্ষা কাজ করলে এয়ারফোর্স, তাদের সমষ্টি হলো কি? এয়ারফোর্স। তারপর ধরেন আপনাদের এই যে এখানে ফারজানা আপুদের গরু আছে, সবগুলো গরু যখন সকালে যখন ছেড়ে যখন দেয়, তখন তার সমষ্টি কি জানেন? তার সমষ্টি হলো ক্যাটেল, মানে একদল গবাদি পশু। আবার এখানে আতিকুর ভাইরা হাঁস পালে, যখন সবগুলো হাঁস যখন পুকুরে যখন ছেড়ে যখন দেয়, হাঁসগুলো যখন কি এক ঝাঁক ধরে ধরে যখন ভাসে, তখন তাকে বলা হয় ফ্লক। ফ্লক। আর আপনারা জানেন বর্তমানে কিন্তু মানে চীন নিয়েও যুদ্ধ সমস্যা আছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ আছে, আমেরিকার সাথে কি চীনের একটা মাখামাখি যুদ্ধ আছে, বা আমাদের এই অঞ্চলে যুদ্ধের একটা সম্ভাবনা আছে। তো যুদ্ধ হলে দেখবেন অনেকে যুদ্ধ জাহাজ লাগে। এই অনেকগুলো যুদ্ধ জাহাজ যখন একসাথে যখন চলে তখন তাকে বলা হয় ফ্লিট, মানে রণতরী সমষ্টি হলো ফ্লিট। আবার আপনারা জানেন যে এই যে রোহিঙ্গারা, ধরুন 2 লাখ রোহিঙ্গা, এই 2 লাখ রোহিঙ্গা সমষ্টি কি? তার একটা কমিউনিটি, একটা সম্প্রদায় না? তো এই যে কমিউনিটি বা সম্প্রদায়, এটা একটা কালেকটিভ নাউন। কমিউনিটি, ঠিক আছে। এখন আমি আপনাদের মধ্যে, আপনারা আমার ক্লাসে 74 জন, আমি বললাম এই 74 জনের মধ্যে 3টা ছেলে 3টা মেয়েকে আমি একটা কি করলাম, একটা কমিটি করে দিলাম যে আমার ক্লাসে ডিসিপ্লিনের জন্য আপনারা এই 6 জন সবকিছু দেখভাল করবেন। এই যে কমিটি নামক যে কথাটা আছে, 6 জন সমষ্টি কমিটি না কমিটি, এই যে কমিটি নামক যে কথাটা আছে ভাই, এই কমিটি একটা কি নাউন? একটা কালেকটিভ নাউন। কারণটা কি? আমি 3জন ছেলে 3জন মেয়ে নিয়ে একটা গ্রুপ করে দিলাম যে আপনাদের কাজই হলো যেন কেউ কোনো রকমের কি মানে বিশৃঙ্খলা না যেন করতে যেন পারে। এই বিশৃঙ্খলার জন্য আমার ক্লাসে একটা শৃঙ্খলা আনানোর জন্য আমি একটা কমিটি করে দিলাম। এই কমিটি দ্যাট মিনস কি 6টা স্টুডেন্টের সমষ্টি, তো কমিটি। সো কালেকটিভ নাউন দ্যাট মিনস কি ইউ ক্যান সামেশন অফ দিস থিং, যেটাকে আপনি চাইলে যোগ করতে পারেন বা আপনি সমষ্টিতে নিতে পারেন, সেটা হলো কালেকটিভ নাউন। কথা কি বুঝতে পারছেন? যদি বুঝাতে পারি এক্সাম্পল গুলো লিখে নেন, যদি বুঝাতে পারি এক্সাম্পল গুলো লিখে নেন। ফ্লিটের বাংলা হলো রণতরী, রণতরী মানে অনেকগুলো যুদ্ধ জাহাজ। যারা নামাজ পড়তে যাবেন তারা একটু পর, আমি নাউনটা পুরোটা শেষ করার পর দিব, তার আগে না। আমাদের কি ভাই কালেকটিভ নাউনটা বুঝা হয়েছে? যাদের লেখা শেষ তারা ম্যাটেরিয়াল নাউন, মানে তারা ম্যাটেরিয়াল নাউন একটু হেডিং দেন, ম্যাটেরিয়াল নাউন।
ম্যাটেরিয়াল নাউন লিখে একটু হেডিং দেন। লিখবেন ভাই, যে ওয়ার্ড দ্বারা কোনো বস্তুর নাম বোঝানো হয় তাকে ম্যাটেরিয়াল নাউন বলা হয়। যে ওয়ার্ড দ্বারা কোনো বস্তুর নাম বোঝানো হয় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো বস্তুর নাম বোঝানো হয় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো বস্তুর নাম বোঝানো তাকে নাউন বলে। একটু এখানে একটু দেখেন, বললাম সয়েল, এই ব্যক্তি না বস্তু। বললাম অয়েল, ব্যক্তি না বস্তু। বললাম স্যান্ড, ব্যক্তি না বস্তু। বললাম হোয়েট, গম, ব্যক্তি না বস্তু। বললাম রাইস, ব্যক্তি না বস্তু। বললাম সুগার, ব্যক্তি না বস্তু। বললাম উড, ব্যক্তি না বস্তু। তারপর কি আছে? বললাম এয়ার, ব্যক্তি না বস্তু। বললাম আয়রন, ব্যক্তি না বস্তু। বললাম গোল্ড, ব্যক্তি না বস্তু। বললাম সিলভার, ব্যক্তি না বস্তু। তারপর কি বলতে পারি? রিং। তারপর লিখতে পারেন যে হলো এয়ার, তো বললাম নাকি? আচ্ছা, তাহলে এই যে এখানে তো দেখেন, এই যে তথ্যগুলো এখানে আছে, এখানকার প্রতিটি তথ্যই কিন্তু কি বস্তুর নাম। অর্থাৎ আমরা বলছি যে ওয়ার্ড দ্বারা কোনো বস্তুর নাম বোঝানো হয়, যে ওয়ার্ড দ্বারা কোনো বস্তুর নাম বোঝানো হয় তাকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। একটু এতটুকু লিখে নেন তো ভাই। যে ওয়ার্ড দ্বারা কোনো বস্তুর নাম বোঝানো হয় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। হ্যাঁ, এই মানু আক্তার, কি বলবেন আপনি? মানু আক্তার, মানু, একটু লেখাটা শেষ করেন। আপনি আগে নিজেকে সামলান, পরে আপনি আমার সাথে কথা বলেন। হ্যাঁ, আমাদের কি ভাই এতটুকু লেখা হয়েছে? আমরা ম্যাটেরিয়াল নাউনটা কি বুঝতে পারছি ভাই? আপনারা সবাই ম্যাটেরিয়াল নাউনটা ক্লিয়ার কিনা? তাহলে সবাই অ্যাবস্ট্রাক্ট নাউন লিখে হেডিং দেন, অ্যাবস্ট্রাক্ট নাউন লিখে হেডিং দেন। আমরা একটা একটা করে শেষ করে তারপর প্র্যাকটিস করাবো। আসেন তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনটা পড়াবো। আসেন ভাই, লিখেন, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর গুণের নাম বোঝানো হয়, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর গুণের নাম বোঝানো হয়, যা দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না বা অদৃশ্যমান। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর গুণের নাম বোঝানো হয়, যা দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না বা অদৃশ্যমান। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর গুণের নাম বোঝানো হয়, যা দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না বা অদৃশ্যমান, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। আমি আবার বলছি ভাই, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর গুণের নাম বোঝানো হয়, যা দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না বা অদৃশ্যমান, তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। লিখেন তাহলে চেনার উপায়। লিখেন তাহলে চেনার উপায়। লিখেন।
লিখেন, কোন একটা ওয়ার্ডের শেষে এই তথ্যগুলো থাকতে, কোন একটা ওয়ার্ডের শেষে এই তথ্যগুলো থাকলে তখন তা কি হয়ে যায়? অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। আমাদের কি ভাই এতটুকু লেখা হয়েছে? একটু লিখে নেন দ্রুত ভাই। হুম। যদি প্রত্যেকের এতটুকু লেখা হয়ে থাকে, আমি একবার বলে দিচ্ছি, দেখেন কি বলছি। কোন একটা ওয়ার্ড শেষে যদি ভাই TION, SION, TH, GTH, ANCE, TURE, মেন্ট, নেস, IST, মুনি, PY, CY, ITY, OR, ICE, ডোম, IEF, হুড, এজ, ISM, শিপ, কোন একটা ওয়ার্ডের শেষে যদি ভাই এই তথ্যগুলো থাকে তখন তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। তখন তারা কি বলা হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি আমি এখানে এতটুকু বোঝাতে পারি, আমি কয়েকটা এক্সাম্পল একটু দেখা আগে অ্যাবস্ট্রাক্ট নাউন। ধরুন আমি এখানে বললাম, বাইরে বললাম অনেস্টি, সততা, এটা কি দেখা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়? বলেন। বললাম এডুকেশন, দেখা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়? বললাম ফ্রেন্ডশিপ, দেখা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়? বললাম টেনশন, দেখা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়? গ্রোথ, বৃদ্ধি, দেখা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়? দেখেন এখানকার এগুলো সবগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখেন এখানে শিপ আছে, এখানে SION আছে, TION আছে, TY আছে, TH আছে। কথা কি বুঝতে পারছেন? অর্থাৎ কোনো একটা ওয়ার্ডের শেষে যদি এই তথ্যগুলো থাকে তখন তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলবেন। আমি যদি এতটুকু বোঝাতে পারি, হ্যাঁ। আচ্ছা লিখেন চাইল্ডহুড, সমস্যা নাই। আপনারা তারা সবাই, আপনারা বলেন ভাই আমরা নাউন কি ভাই শতভাগ ক্লিয়ার কিনা একটু বলেন তো ভাই। আপনার নাউনটা এখন শতভাগ ক্লিয়ার কিনা একটু একটু জানান। নাউনটা শতভাগ, আমি সবার কিন্তু রেসপন্স চাই, কারণ আপনি বসে বসে ক্লাস করুন এটা কিন্তু হবে না, দেরি করলে আপনাদের দেরি হবে। এবার আমি কিছু প্র্যাকটিস দেখাই দিচ্ছি, তখন আপনার কনফিডেন্স পরিপূর্ণভাবে বিল্ড আপ হবে। আচ্ছা আসেন, বলেন তো এই বাক্যটা কি হতে পারে অ্যান্সার? রিভার, আচ্ছা নদী মানে কি? নদী কি নাউন? নদী, নদী মানে কি শুধু আঙ্গ বাইটটা বোঝায় নাকি দুনিয়ার যে কোনো নদী হতে পারে? নদী মানে ভাই এই দুনিয়ার যে কোনো নদী হতে পারে। নদী দ্যাট মিন্স এই পৃথিবীর যে কোনো নদী হতে পারে। এটা একটা কমন নাউন। এটা কি নাউন? গার্ল, মেয়ে কি নাউন? এর ভাই মেয়ে, বালিকা মানে দুনিয়ার যে কোনো বালিকা হতে পারে, আমার বোন হতে পারে, আপনার বোন হতে পারে, আপনি হতে পারেন, দুনিয়ার যে কোনো মেয়ে হতে পারে, কমন নাউন। ফ্রিডম, এটা কি নাউন? এখানে এখানে বলা হচ্ছে ফ্রিডম, এটা কি? এটা কি এখানে ডোম আছে না? দেখা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। বলছি নিচের কোনটা কমন নাউন, দেখেন তো এটা কোনটা কমন নাউন এখানে। আরে ট্রুথ, সত্য, ঠিক আছে না? দেখা যায়, ছোঁয়া যায়, ভিক্টোরি, দেখা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, লেন, দেখা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়। ব্যাংক বলতে দুনিয়ার যে কোনো ব্যাংক হতে পারে। এবার এখানে বলছে ভাই নিচের কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে বলা হয়েছে নিচের কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন। নামাজের ব্রেক 7-8 মিনিট দিলে হয় না? শুধু ফরজটা পড়বেন, ঠিক আছে, 7 মিনিট দিব, হ্যাঁ। দেখেন এখানে ফ্রেন্ড, বন্ধু, এটা কমন নাউন। ফ্রিট, রণতরী, এটা কি কালেকটিভ নাউন। আনোয়ার, একজন ব্যক্তি, এটা প্রপার নাউন। কিন্তু ম্যানহুড, মনুষ্যত্ব, দেখা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়,
এটা কি হবে অ্যান্সার? ম্যাটেরিয়াল নাউন বলছি, ম্যাটেরিয়াল নাউন বলছি কোনটা? দেখেন, মাউথ মানে মুখ, যে কোনো মুখ হতে পারে, টিম মানে দল, কালেকটিভ নাউন, নাইফ মানে ছুরি, কমন নাউন, ঠিক আছে, কিন্তু উড মানে বাঁশ বা কাঠ। এটা কি হবে অ্যান্সার? ট্রুথ, হারবার, ব্যাংক, এগুলো কোনটা কি? কমিটি। ট্রুথ মানে সত্য, দেখা যায় সহজে স্পষ্ট করা যায়, হারবার বাড়ি বা ঘর, পোতাশ্রয় যেখানে মানুষ থাকে, কমন নাউন, ব্যাংক কমন নাউন, কিন্তু কমিটি কি? 4 জন 5 জন 10 জন, এটা কমিটি, কালেকটিভ সমষ্টি। মাসাকার, এই যে শব্দ আছে ভাই, এটা একই সাথে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, নাউন হিসেবে ব্যবহার করা হয়, ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, নাউন হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে, এটা মনে রাখবো আমরা। যদি আমি এতটুকু বুঝাতে পারি, সবাই লিখেন ভাইয়া নাউন 100% ফুল ডান লিখেন, নাউন লিখবেন যে শতভাগ ফুল ডান। আপনারা প্রত্যেকে নাউনটা শতভাগ লিখে আমাকে একটু জানান। যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে আপনাদেরকে আমি নামাজের একটু ব্রেক দিব। এখন হয়েছে 5টা, কত বাজে? 5টা 38, ঠিক আছে, হ্যাঁ। যদি কার নাউন সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে আমরা করতে পারেন, আদারওয়াইজ সবাই তারা নামাজে চলে যান, ঠিক আছে। আদারওয়াইজ সবাই নামাজে চলে যান, এখন হলো 5টা 38 বাজে, আপনারা 5টা 38, 10 মিনিট নামাজের সময় দিলাম, 10 মিনিট। আমার শুধু শুধু খেপায় না, ঠিক আছে, ঠিক আছে। যারা যারা হ্যাঁ, সবাই চলে যান, চলে যান, চলে যান। এই যে 5টা 38 থেকে 5টা 48 পর্যন্ত সবাই নামাজ পড়ে নেন, হুম, নামাজ পড়ে নেন সবাই। খুব দ্রুত করবেন ভাই, প্লিজ। ওকে, আশা করি আপনারা তাহলে সবাই হ্যাঁ, ওকে। সবাই কি তাহলে এসেছেন? সবাই তাহলে প্রোনাউন লিখে তাহলে একটু হেডিং দেন, প্রোনাউন লিখে একটু হেডিং দেন। একটু প্রোনাউন লিখে হেডিং দেন, শুনেন। প্রো শব্দ অর্থ পরিবর্তে, নাউন শব্দ অর্থ বিশেষ্য, অর্থাৎ যে সকল ওয়ার্ড নাউনের পরিবর্তে বসে তাকে বলা হয় প্রোনাউন। যে সকল ওয়ার্ড নাউনের পরিবর্তে বসে তাকে বলা হয় প্রোনাউন। এই প্রোনাউন হলো 8 প্রকার ভাই। প্রথমটার নাম হলো পার্সোনাল প্রোনাউন। ভাই প্রথমটার নাম কি? পার্সোনাল প্রোনাউন। সবাই হেডিং দেন, সবাই একটু দ্রুত করতে হবে ভাই, সবাই একটু হেডিং দেন। হেডিং দিয়ে লেখেন যে পার্সোনাল প্রোনাউন। আর এই পার্সোনাল প্রোনাউন লেখার পর হেডিং দিয়ে লিখবেন যে সকল প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে তাকে পার্সোনাল প্রোনাউন বলে। যে সকল প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে তাকে পার্সোনাল প্রোনাউন বলে। যে সকল প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে তাকে পার্সোনাল প্রোনাউন বলে। হুম। যে সকল প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে তাকে পার্সোনাল প্রোনাউন বলে। এক্সাম্পল গুলো লিখে নেন। যে সকল প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে তাকে পার্সোনাল প্রোনাউন বলে। নাম্বার 2, রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন লিখবেন যে পার্সোনাল প্রোনাউনের শেষে সেলফ অথবা সেলফ যুক্ত হয়ে, কি বলছি ভাই, যে পার্সোনাল প্রোনাউনের শেষে সেলফ অথবা সেলফ যুক্ত হয়ে যে প্রোনাউন গঠিত হয় তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। পার্সোনাল প্রোনাউনের শেষে সেলফ অথবা সেলফ যুক্ত হয়ে যে প্রোনাউন গঠিত হয় তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। কি বলছি ভাই? পার্সোনাল প্রোনাউনের শেষে সেলফ অথবা সেলফ যুক্ত হয়ে যে প্রোনাউন গঠিত হয় তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। পার্সোনাল প্রোনাউনের শেষে সেলফ অথবা সেলফ যুক্ত হয়ে যে প্রোনাউন গঠিত হয় তাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন দেখেন, মাই সেলফ, হিমসেলফ, হার সেলফ, ইটসেলফ। এখানে দেখেন, আওয়ার সেলফস, দেম সেলফস, ইউর সেলফস। সংজ্ঞাটা কি বলছি ভাই? পার্সোনাল প্রোনাউনের শেষে সেলফ অথবা সেলফ যুক্ত হয়ে যে প্রোনাউন গঠিত হয় তাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের শেষে সেলফ অথবা সেলফ যুক্ত হয়ে যে প্রোনাউন গঠিত হয় তাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। একটু এতটুকু লিখেন। মানে আপনারা জানেন আমাদের কিন্তু টাইম চলে যাচ্ছে, এই জন্য আমরা একটু দ্রুত করতেছি।
তারপর লিখবেন হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কি প্রোনাউন ভাই? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, হ্যাঁ। ঠিক আছে, ভিভো, হ্যাঁ। ওকে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা সবাই একটু লিখেন লিখেন। যে সকল প্রোনাউন যে সকল প্রোনাউন কোন নাউনের আগে বসে তাকে নির্দেশ করে তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। যে সকল প্রোনাউন কোন নাউনের আগে বসে তাকে নির্দেশ করে তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। যে সকল প্রোনাউন কোন নাউনের আগে বসে তাকে নির্দেশ করে তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। যে সকল প্রোনাউন কোন নাউনের আগে বসে তাকে নির্দেশ করে তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। যে সকল প্রোনাউন কোন নাউনের আগে বসে তাকে নির্দেশ করে তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। যদি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন পর্যন্ত লেখা শেষ হয় একটু জানান তো এতটুকু ক্লিয়ার কিনা। তারপর আমি একটু বুঝানো জিনিস আছে আমি সেটা বুঝাবো। আগে দেখেন এতটুকু ক্লিয়ার কিনা সবাই। সবাই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন পর্যন্ত ক্লিয়ার কিনা। সংজ্ঞাতে বলছি যে সকল প্রোনাউন কোনো ব্যক্তি বা কোনো নাউনের আগে বসে তাকে নির্দেশ করে। যে সকল প্রোনাউন কোনো নাউনের আগে বসে তাকে নির্দেশ করে তাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এইবার সবাই 4-5 লিখেন, 4-5 লিখবেন সবাই। রিলেটিভ প্রোনাউন, লিখবেন রিলেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ প্রোনাউন। এখন কেউ আর লিখবেন না, সবাই একটু বুঝেন। এখানে বুঝার জায়গা আছে ভাই, একটু কথা বলতে হবে। সবাই কলম রেখে দেন। হ্যাঁ, সিম্পনি, রুবেল মিয়া, সবাই কলম রাখেন সবাই। আর ক্যামেরা অন করেন, এই সবাই ক্যামেরা অন করে বসেন। হুম। এই সবাই ক্যামেরা অন করে বসেন। আরে ভাই কি একটা অবস্থা। হুম। দেখেন এখানে ভাইরে, এই যে ডাব্লিউএইচ যে ওয়ার্ড আছে ভাই, এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড, এই ডাব্লিউএইচ ওয়ার্ড কোন গেলে সকল প্রকার ডাব্লিউএইচ যুক্ত বাক্য প্লাস দ্যাট। সকল প্রকার ডাব্লিউএইচ যুক্ত বাক্য এবং দ্যাটকে বলা ডাব্লিউএইচ ওয়ার্ড নাকি। সো আমি এটাকে নাম দিছি ডাব্লিউএইচ ওয়ার্ড। এখন ভাই এই যে ডাব্লিউএইচ যে ওয়ার্ড আছে ভাই, এই ডাব্লিউএইচ ওয়ার্ড যদি কখনো কোনো বাক্যের শুরুতে বসে, কোথায় বসে? শুরুতে ভাই। এই ডাব্লিউএইচ ওয়ার্ড যদি কখনো কোনো বাক্যের শুরুতে বসে ভাই, তখন তাকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। কোন প্রোনাউন? ইন্টারোগেটিভ প্রোনাউন। আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা, কে কলম চাইলে কিন্তু খবর আছে। বলছি কি, বলছি এই যে ডাব্লিউএইচ যে ওয়ার্ড গুলো আছে, এই ডাব্লিউএইচ ওয়ার্ড যদি কখনো কোনো সেন্টেন্সের শুরুতে বসে, এই ডাব্লিউএইচ ওয়ার্ড যদি কখনো কোনো বাক্যের শুরুতে বসে, তখন তাকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন হু ইজ হু ইজ কলিং মি, হু ইজ কলিং মি। দেখেন আমাকে ডাকতেছে, হ্যাঁ এই ডাব্লিউএইচ ওয়ার্ড না, বাক্যের শুরুতে বসছে না, এটা ইন্টারোগেটিভ প্রোনাউন। আমি আপনারা বললাম যে হাউ আর ইউ, যে আপনি কেমন আছেন। অর্থাৎ আপনার এখানকার মেইন স্পিড হলো ভাই, এই যে বাক্যের শুরুতে ডাব্লিউএইচ ওয়ার্ড থাকার কারণে, এই বাক্যের শুরুতে ডাব্লিউএইচ ওয়ার্ড থাকার কারণে এগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। কোন প্রোনাউন? ইন্টারোগেটিভ প্রোনাউন। কিন্তু ভাই কিন্তু ভাই এই ডাব্লিউএইচ ওয়ার্ড যদি কখনো কোনো বাক্যের মাঝে বসে, তখন তাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। কি বসে? রিলেটিভ প্রোনাউন। ভাইরে, এই যে ডাব্লিউএইচ যে ওয়ার্ড গুলো আছে, আমার এই ডাব্লিউএইচ ওয়ার্ড গুলা আমার এই ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো যদি কখনো কোনো বাক্যের মাঝে বসে, যদি কখনো কোনো বাক্যের মাঝে বসে, তখন তাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। ধরেন আমি এখানে দুইটা এক্সাম্পল লিখলাম যে আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে, হুইচ ইজ ব্ল্যাক, যেটা কালো। আমি বললাম যে আই হ্যাভ এ স্টুডেন্ট, আই হ্যাভ আ স্টুডেন্ট হু ইজ অনেস্ট, যে হলো সৎ। আমার একজন ছাত্র আছে যে হলো সৎ আর কি। ঠিক আছে, দেখেন আমার প্রথম প্রশ্ন ভাই, এই যে হু, এই যে হুইচ, দেখেন এই যে ওয়ার্ড দুইটা, এই দুইটা ডাব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝে না, যেগুলো বাক্যের মাঝে সেগুলো রিলেটিভ প্রোনাউন। আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা, কথাটা ভালো করে বুঝেন। ডাব্লিউএইচ যে ওয়ার্ড গুলো আছে, যে ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো আছে, এই ডাব্লিউএইচ ওয়ার্ড যদি কখনো কোনো বাক্যের মাঝে বসলে রিলেটিভ প্রোনাউন, মাঝে বসলে রিলেটিভ প্রোনাউন, মাঝে বসলে রিলেটিভ প্রোনাউন, শুরুতে বসলে
ইন্টারোগেটিভ প্রোনাউন। ডাব্লিউএইচ ওয়ার্ড যদি কখনো কোনো সেন্টেন্সের শুরুতে বসে ইন্টারোগেটিভ, মাঝে বসলে নেগেটিভ, শুরুতে বসলে ইন্টারোগেটিভ, মাঝে বসলে রিলেটিভ। যদি আমি এতটুকু বুঝাতে পারি, এইবার আপনারা লিখে নেবেন। এইবার তোলেন, জিনিসগুলো বুঝার, এই জন্য কেউ কথা বলার সময় লিখার দরকার নাই। পার্সোনাল প্রোনাউন দ্বারা ব্যক্তি বা বস্তুর বোঝায় রে ভাই, এটা কি আর একবার বলা জিনিস না? পার্সোনাল প্রোনাউন দ্বারা ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়। আর আসরে নামাজ পড়তে 10 মিনিট লাগার কথা না। আপনারা অন্যদিন 4টা ক্লাস হলে অবশ্যই নামাজ পড়ে ঢুকবেন। হয়েছে? সবার কি লেখাটা শেষ? আমাদের একটু ওয়েবসাইটে একটু সমস্যা আছে, এই জন্য আজকে একটু সমস্যা হচ্ছে। অন্য অন্য সব সময় ক্লাস আগের দিন পেয়ে যাবেন রুটিন। ফারজানা আক্তার লিখে, স্যার আমাদের আসসালামু আলাইকুম, আমাদের রুটিনটা যদি আপডেট করা হতো। হ্যাঁ, রুটিনটা আপনারা অবশ্যই পাবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, দেখেন লেখা হয়েছে কিনা, এটা কি লেখা হয়েছে? আমরা রিলেটিভ প্রোনাউন এবং ইন্টারগেটিভ প্রোনাউনটা ক্লিয়ার কিনা এখানে একটু বলেন। রিলেটিভ এবং ইন্টারগেটিভ প্রোনাউনের সেগমেন্টটা শতভাগ ক্লিয়ার কিনা? এইবার সবাই তাহলে লিখেন রিসিপ্রোকাল প্রোনাউন। তাহলে সবাই লিখবেন যে রিসিপ্রোকাল প্রোনাউন। রিসিপ্রোকাল প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন। লিখেন যে সকল প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে, যে সকল প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায়। যে সকল প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায়। আমি এখন পড়াচ্ছি, আপনাদের এত বড় বড় লেখা লেখার টাইম কই পান? রাতে হবে নাকি দিন হবে এগুলো আপনার সার্ভিসে বলুন, আমার বলে তো লাভ নাই। যে সকল প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায় তাকে বলা হয় রেসিপ্রোকাল প্রোনাউন। আপনারা কিন্তু বারবার মেসেজ দিচ্ছেন না, আমাদের কথা বলতেছেন, আমার কিন্তু টাইম নষ্ট হচ্ছে, ঠিক আছে? আমার কনসেন্ট্রেট ব্রেক ব্রেক হচ্ছে। কারণ আমি এখন একটু পর মাগরিব আজান দিবে, মাগরিবের সময় আমাকে ব্রেক দিতে হবে না? আসরও না, আমার তো অন্যদিন 4টার সময় ক্লাস হলে নিজে আগে পড়ে নিবেন। আমি তো নিজে আগে পড়ে নিছি। তাহলে আসেন, এখানে বলছি যে সকল প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায় তাকে বলা হয় রিসিপ্রোকাল প্রোনাউন। এক্সাম্পল দেখেন, ইচ আদার, ওয়ান অ্যানাদার। সেক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, যখন কোনো কিছুর ক্ষেত্রে শুধুমাত্র দুইজনকে বোঝানো হয় তখন ইচ আদার, আর দুই অধিক বোঝালে ওয়ান অ্যানাদার। যখন কোনো কিছুর ক্ষেত্রে দুইজনকে বোঝানো হয় তখন হলো ইচ আদার বসে, দুইয়ের অধিক বোঝাতে ওয়ান অ্যানাদার বসে। কয় সংজ্ঞা লিখে দিত, আরে ছেলের সংজ্ঞা কি পরীক্ষা আসে? সংজ্ঞা লিখে দিতাম। সংজ্ঞা লিখে লিখে দিতে গেলে এই লেকচার জন্য ক্লাস দরকার 5টা। এখানে কি সংজ্ঞা লেখার জিনিস নাকি? আপনাদেরকে ভালোবাসলো দোষ, ঠিক আছে, ভালোবাসি বলে টাইম নষ্ট না করে আমি পড়াই দিচ্ছি, তাও এখন আপনি বলছেন সংজ্ঞা লিখে দিতাম। সংজ্ঞা লিখে দেওয়ার জিনিস কি বলছি ভাই? যে সকল প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায় তাকে বলা হয় রিসিপ্রোকাল প্রোনাউন, সেটা দুইটা, ইচ আদার এবং ওয়ান অ্যানাদার। সেক্ষেত্রে যখন কোনো কিছুর ক্ষেত্রে শুধুমাত্র দুইজন ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় তখন বসে ইচ আদার, যদি দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় তখন বসে ওয়ান অ্যানাদার।
আসেন তারপর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আসেন তারপর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। দেখেন, লিখেন সবাই। যে সকল প্রোনাউন দুই বা ততোধিক যে সকল প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে যে সকল প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে সবাইকে পৃথক পৃথক ভাবে বুঝায় তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। যে সকল প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে সবাইকে আলাদা আলাদা ভাবে বা পৃথক পৃথক ভাবে বুঝায় তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। যে সকল প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে সবাইকে আলাদা আলাদা বা পৃথক পৃথক ভাবে বোঝায় তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। যে সকল প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে আলাদা আলাদা বা পৃথক পৃথক ভাবে বোঝায় তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। যে সকল প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে সবাইকে আলাদা আলাদা বা পৃথক পৃথক ভাবে বোঝায় তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। এইবার তারপর লিখেন ইনডিফিনিট প্রোনাউন লিখেন সবাই। সবাই তাহলে ইনডিফিনিট প্রোনাউন লিখে হেডিং দেন। লিখবেন, যে সকল প্রোনাউন যে সকল প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্টভাবে বোঝায় তাকে ইনডিফিনিট প্রোনাউন বলে। যে সকল প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্টভাবে বোঝায় তাকে ইনডিফিনিট প্রোনাউন বলে। যে সকল প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্টভাবে বোঝায় তাকে ইনডিফিনিট প্রোনাউন বলে। এখানে থ্রিটা দেন, পরীক্ষাতে এটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে এখন পর্যন্ত। বললাম ওয়ান। আচ্ছা বলেন, ওয়ান বললে কি পৃথিবীর যে কোনো মানুষ, মানে আপনি আলাদা, মানে বিল্লে আলাদা, মোকারম বিল্লে সুনিয়াপা আলাদা, যে কোনো ওয়ানই হতে পারে। আচ্ছা বললাম সাম। আচ্ছা সাম মানে কোন সাম? বললাম অল। অল মানে কারা? এনি মানে কারা? এনিওয়ান, এনিথিং, এনিবডি। তারপর বললাম বডি, বললাম সেভারেল, বললাম মেনি। কথা শুনেন, মানে বডি বাচক পৃথিবীর সব সব ওয়ার্ড, থিং থিং বাচক দুনিয়ার সব ওয়ার্ড, সাম বাচক সকল ওয়ার্ড, অল বাচক সকল ওয়ার্ড, এনি বাচক সকল ওয়ার্ড, সেভার বাচক সকল ওয়ার্ড, মেনি বাচক সকল ওয়ার্ড। ভাইরে এক কথায় যে ওয়ার্ড দ্বারা কোন নাউন বা প্রোনাউনকে অনির্দিষ্ট ভাবে বুঝাবে, নির্দিষ্ট ভাবে না, অনির্দিষ্ট ভাবে বুঝাবে তাকে বলা হয় ইনডিফিনিট প্রোনাউন। তারা কি বলা হয়? ইনডিফিনিট প্রোনাউন। যদি আমি এতটুকু বুঝাতে পারি, সবাই লিখেন ভাইয়া যে ক্লিয়ার, জাস্ট লিখেন ক্লিয়ার, জাস্ট ক্লিয়ার কথাটা লিখেন। আপনাদের টাইম, এটা টাকা কিনা টাইম, ঠিক আছে? এখানে কোনোভাবে অবহেলা যেন একটা মিনিটে যেন নষ্ট না হয়, ঠিক আছে? না বুঝবেন ডিরেক্টলি হাত তুলবেন, আমি সেখানে সলভ করব। তাহলে প্র্যাকটিসে চলে গেলাম। দিস ইজ ফার্স্ট ওয়ান। আর বেকারদের আত্মনাদ এই সমাজ শুনবে না, ঠিক আছে? সমাজ শুধু কি আপনারা অপমান করতে পারবে। এই জন্য এই আপনার আত্মনাদ আমি যতটুকু বুঝি আমি ট্রাই করবো আপনাকে গোছাই দিতে। আপনার চাকরি পাওয়ার জন্য যতটুকু করতে হবে ততটুকু আমি করবো। এটা কি হবে? স্যার তাড়াতাড়ি বলেন। এখন বলছো অল স্পোক ইন হিজ ফেভার। এই যে অল, এমনিতে একটা ইনডিফিনিট প্রনাউন, কিন্তু এখানে তো ইনডিফিনিট চায় না, এখানে পার্টিসিপিস জায়গা থেকে বলছে কি এটা প্রনাউন। ওকে, এটা কি হবে অ্যান্সার? দেখেন তো ভাইটা কি হতে পারে। বলছে ওয়ান হার্ডলি নোজ হোয়াট টু ডু। একজন আসলে জানে না কি আসলে করতে হবে, ঠিক আছে? দেখেন এই যে ওয়ান। আচ্ছা ওয়ান বলতে কি আমি?
ওয়ান বলতে কি মোকাররম, ওয়ান বলতে কি মহিউদ্দিন ভাই, যে দুনিয়ার যে কোনো লোক হতে পারে, ঠিক আছে, বাট এটা অনির্দিষ্ট। এটা কি রিলেটিভ, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ? এই এখানে, এই ওয়ান কি বাক্যের মাঝখানে পড়ছে? আমিনা খাতুন লিখছে, এটা রিলেটিভ, এখানে কি মাঝখানে পড়ছে? ডাবলিস ওয়ার্ড চিনেন না? ভাত মাছ চিনেননি? বলছে এ ওয়ার্ড, একটা ওয়ার্ড দ্যাট টেক্স প্লেস অফ এ নাউন, একটা ওয়ার্ড যেটা নাউনের পরিবর্তন হয় তারা কি বলে? প্রোনাউন। একটা ওয়ার্ড যেটা নাউনের পরিবর্তন হয় তারা কি বলা হয়? প্রোনাউন। এটা কি হবে অ্যান্সার? ছোট ভাই, দেখেন এখানে কি রিলেটিভ প্রোনাউন, এটা কি রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে, ওকে, হ্যাঁ, রিলেটিভ প্রোনাউন। তারপর আসেন, এটা কি হবে অ্যান্সার? এটাও রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে, সেম জায়গা সেম জিনিস, ইন্টিগ্রেটিভ তো নাই। এটা কি? এটা কি মনুরা, এই বরিশালের মনুরা, এটা কি? ওয়ান, সাম, এনি, মেনি, নান, এগুলো দ্বারা কি আমার বুঝায় আপনারা বুঝায়? দুনিয়ার যে কোনো আম, আম গাছ, জাউ গাছ, সব গাছ হতে পারে, ঠিক আছে, ইনডিফিনিট প্রোনাউন, মানে অনির্দিষ্ট ভাবে বুঝায়। এটা কি? এটা ভাবেন, খুব নিখুঁত ভাবে ভাবেন, কি হবে স্যার? পিঠে লাল করে দিব, কিন্তু একবার পিঠে লাল করে দিব। ভাই এখানে বলছে এই দ্যাট, এটা কোন পার্সিভ স্পিচ? আরে ভাই দ্যাট এটা মাঝখানে আছে না, মাঝখানে আছে, আমি এগুলো দেখবো আমি? মাঝখানে আছে মানে দেখার টাইম আছে? মাঝখানে আছে মানে দেখার টাইম আছে? দেখেন, যাদের দেখা দরকার তারা দেখেন। এটা অ্যান্সার ভুল আছে, ঠিক আছে, এখানে আসেন, এটা কি? শিলা ওয়ার্কস ফর এ কোম্পানি দ্যাট মেক্স ফিউচার, মানে শিলা একটা কোম্পানিতে চাকরি করে যেখানে মানুষের ভবিষ্যৎটা গড়া যায় আর কি, ঠিক আছে। ভাই মাঝখানে বসছে না, মাঝখানে বসছে না, মাঝখানে বসছে মানে কি? রিলেটিভ প্রোনাউন, মাঝখানে বসছে মানে কি? রিলেটিভ প্রোনাউন। এটা কি? এই এই বাক্যটা হয়েছে একবার, এটা কি? ইনডিফিনিট প্রোনাউন কোনটা? হু, মাইন, এটা পার্সোনাল, এটাও পার্সোনাল, এটা হলো কি রিলেটিভ, সেভারেল, ঠিক আছে, হ্যাঁ। এটা কি? নিচের কোনটা পার্সোনাল প্রোনাউন? ইউথ, এন্ড হলো কনজাংশন, দিস ডেমনস্ট্রেটিভ, হু হলো রিলেটিভ। এটা কি? এটা কি? দেখেন এটা কি? ঘুমের লিস্ট। হ্যাঁ, এখানে কোথায়, এটা একটা প্রোনাউন নাকি? হ্যাঁ, এটা কোনটা? এটা বলেন তো, এটা কি হবে অ্যান্সার? যাবেন কোথায়, পালানোর কোনো চান্স নাই। কোনটা এটা, আইদার না নাকি এনি? এনি হলো অ্যান্সার, ঠিক আছে, হ্যাঁ। এটা কি? এটা রিপিট কোশ্চেন। ওকে, আচ্ছা ভাই, আমরা তো প্রোনাউনটা শতভাগ ক্লিয়ার নাকি? আপনারা প্রোনাউনটা শতভাগ ক্লিয়ার কিনা একটু বলেন তো ভাই। যদি প্রোনাউনটা শতভাগ ক্লিয়ার হয়ে থাকেন তাহলে অ্যাডজেক্টিভ লিখে হেডিং দেন, অ্যাডজেক্টিভ। দেখেন লেখা অর্ধেক আসে। Shit. হুম। এখন ভাই এই অ্যাডজেক্টিভ থেকে ভাই দুই ভাইয়ের প্রশ্ন আসে। এক হলো পজিশন, দুই নাম্বার হলো সাফিক্স।
আমাদের কি ভাই এতটুকু লেখা হয়েছে? যদি প্রত্যেকের এতটুকু লেখা শেষ হয়, দেখেন এই যে আর্ট মানে অ্যাডজেক্টিভ নামক যে জায়গাটা আছে, এই অ্যাডজেক্টিভ থেকে ভাই প্রশ্ন আসে দুই ভাবে। দ্য ফার্স্ট থিং ইজ পজিশন অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ সাফিক্স। এখন পজিশনের প্রথম রুলটা কি ভাই, নাউনের আগে আজীবন হয় অ্যাডজেক্টিভ, সেটা কি? আরে আমাদের প্রথম কাজ হলো একটা জায়গা থেকে জাস্ট নাউনটা খুঁজে বের করা, নাউন। এই নাউন খুঁজে বের করার পর এই নাউনের আগের যে ঘরটা ভাই, এটা দেখতে কেমন সেটা ইম্পর্টেন্ট না, এটা আজীবন হবে অ্যাডজেক্টিভ। তাহলে ভাই ব্যাপারটা কি দাঁড়ালো? নাউনের পূর্বে অলওয়েজ অ্যাডজেক্টিভ, নাউনের পূর্বে অলওয়েজ অ্যাডজেক্টিভ, নাউনের পূর্বে অলওয়েজ অ্যাডজেক্টিভ, নাউনের পূর্বে অলওয়েজ অ্যাডজেক্টিভ হয়। কারণ এখানে বললাম যে হি ইজ এ বয়, হি ইজ এ গুড বয়, দেখেন এই বয় একটা নাউন না ভাই? বয় যেহেতু একটা নাউন ভাই, এই নাউনের আগের ঘরটা কার? অ্যাডজেক্টিভ না? নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, সো এখানে গুড একটা অ্যাডজেক্টিভ। নাউনের পূর্বে কি বসে ভাই? অ্যাডজেক্টিভ। দেখেন এখানে বলছে হি ইজ এ কলেজ স্টুডেন্ট, দেখেন এটাও নাউন এটাও নাউন, কিন্তু ভাই এই বাক্যে শুধু স্টুডেন্টটাই নাউন হবে, তার আগেরটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। কারণটা কি? এটা নাউনের আগে বসছে, নাউনের আগে এই জন্য অ্যাডজেক্টিভ, নাউনের আগে এই জন্য অ্যাডজেক্টিভ। দেখেন আই হ্যাভ মাছ মানি, দেখেন এই মানে একটা নাউন না? এই নাউনের আগে যে তথ্যটা আছে ভাই, এটা আজীবন অ্যাডজেক্টিভ হয়ে যাবে, নাউনের আগের ঘরটা আজীবন কি হবে? Adjective। আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা, আমার এখানকার মেইন মেসেজটা হলো ভাই, নাউনের পূর্বে আজীবন কি বসে? অ্যাডজেক্টিভ বসে। নাউনের পূর্বে আজীবন কি বসে? অ্যাডজেক্টিভ বসে। নাউনের পূর্বে আজীবন কি বসে? অ্যাডজেক্টিভ বসে। আচ্ছা ভাই, আপনারা কি এতটুকু কি বুঝতে পারছেন? আপনারা প্রত্যেকে এতটুকু ক্লিয়ার কিনা একটু বলেন তো? প্রত্যেকে এতটুকু ক্লিয়ার কিনা? কি মোকারম, কি হয়েছে মোকারম ভাই? আহ, একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে বলেন। এখানে কলেজও তো নাউন আর স্টুডেন্টও নাউন, তো নাউনের আগে যদি নাউন থাকে সেটাও অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এটা আজীবন হয়ে যাবে অ্যাডজেক্টিভ, কিছু করার নাই। আচ্ছা, ঠিক আছে। ওকে, যদি আপনারা এতটুকু বুঝে থাকেন তাহলে আমরা 2 নম্বর নিয়ে একটু পড়াই। জাস্ট এগুলো লিখে নেন, আর সবগুলো লিঙ্কিং ভার্ব মুখস্থ করতে হবে আপনাদের, আগে লিখে নেন।
আর দিয়ে লিখছে হচ্ছে রিমেইন রিজেম্বল, রিমেইন, REMAIN, রিমেইন রিজেম্বল। সবার কি লেখাটা শেষ ভাই? আমাদের প্রত্যেকের লেখাটা হয়েছে, দেখেন আমি একটু পড়ে দিচ্ছি, দেখেন এতে হলো অ্যাপিয়ার, এতে হলো অ্যাপিয়ার, বিতে হলো বিকাম, BM, IS, ARE, ওয়াজ ওয়্যার, এফ হলো ফিল, এল হলো লুক লিসেন, আর হলো রিমেইন রিজেম্বল, সাউন্ড সুইট, স্মেল স্টে সেম, টিতে টেস্ট, কেতে হলো কি। এগুলো হলো লিঙ্কিং ভার্ব, ঠিক আছে। আর এই লিঙ্কিং ভার্ব গুলোর পর সবসময় অ্যাডজেক্টিভ হয়। সবাই একটা নোট লেখেন এখানে, একটা নোট লিখবেন সবাই, নোট, নোটে লিখেন, লিঙ্কিং ভার্ব ছাড়া দুনিয়ার সকল ভার্বকে, লিঙ্কিং ভার্ব ছাড়া দুনিয়ার সকল ভার্বকে সাধারণ অর্থে নর্মাল ভার্ব বলা হয়। লিঙ্কিং ভার্ব ছাড়া দুনিয়ার সকল ভার্বকে সাধারণ অর্থে নর্মাল ভার্ব বলা হয়। লিঙ্কিং ভার্ব ছাড়া দুনিয়ার সকল ভার্বকে সাধারণ অর্থে নর্মাল ভার্ব বলা হয়। লিঙ্কিং ভার্ব ছাড়া দুনিয়ার সকল ভার্বকে সাধারণ অর্থে নর্মাল ভার্ব বলা হয়। লিঙ্কিং ভার্ব ছাড়া দুনিয়ার সকল ভার্বকে সাধারণ অর্থে নর্মাল ভার্ব বলা হয়। লিঙ্কিং ভার্ব ছাড়া দুনিয়ার সকল ভার্বকে সাধারণ অর্থে নর্মাল ভার্ব বলা হয়। যদি লেখাটা হয়ে থাকে তাহলে আমরা একটু এক্সাম্পল একটু দেখাই দিই। তাহলে আমি এখানে লিখলাম যে হি ইজ আ স্টুডেন্ট, একটা এক্সাম্পল লিখলাম। তারপর লিখলাম হলো হোয়াট ইজ অল দিস নয়েজ, হোয়াট ইজ অল দিস নয়েজ, ইট লুকস বিউটিফুল, ইট লুকস বিউটিফুল, আই ফিল টায়ার্ড। ওকে, জাস্ট এতটুকু লিখে নেন। প্রথম প্রশ্ন ভাই, দেখেন এখানে এই ইজ একটা লিঙ্কিং ভার্ব না ভাই? ইজ একটা লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরবর্তী ঘরটা কি অ্যাডজেক্টিভ না? সো এখানে একটা অ্যাডজেক্টিভ। আবার স্টুডেন্ট একটা নাউন, স্টুডেন্ট এটা যদি একটা নাউন হয় ভাই, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, সো একটা অ্যাডজেক্টিভ। আরে এখানে ইজ একটা লিঙ্কিং ভার্ব না, অলটা এখানে একটা অ্যাডজেক্টিভ। লুক একটা লিঙ্কিং ভার্ব না, এখানে বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ। ফিল একটা লিঙ্কিং ভার্ব না, এখানে এটা একটা অ্যাডজেক্টিভ। আরে আমি এখানে যে নিয়মটা বলছি সেটা হলো লিঙ্কিং ভার্বের পর অলওয়েজ কি বসে? অ্যাডজেক্টিভ। লিঙ্কিং ভার্বের পর অলওয়েজ কি বসে? অ্যাডজেক্টিভ। যদি আমি এতটুকু বুঝাতে পারি তাহলে তার পরবর্তী নিয়মটা একটু লেখেন। হুম, কি বলছি ভাই? নাউন প্লাস অ্যালয় সমান সমান কি হয়? অ্যাডজেক্টিভ হয়। নাউন প্লাস অ্যালয় সমান সমান কি হয়? অ্যাডজেক্টিভ হয়। যখনই কোন একটা ওয়ার্ডের শেষে আপনারা অ্যালয় পাবেন, সাধারণ অর্থে কোন একটা ওয়ার্ডের শেষে অ্যালয় থাকলে আমরা কি বলি? অ্যাডভার্ব বলি। এই রকমের জায়গা থেকে বের হয়ে আসতে হবে। যদি কখনো কোন একটা ওয়ার্ডের শেষে অ্যালয় থাকে, যদি কখনো কোন একটা ওয়ার্ডের শেষে অ্যালয় থাকে, ওটাকে এক্সামাইন করবো। যদি ওটা যদি নাউন প্লাস অ্যালয় থাকে তাহলে তারা কি বলবেন? অ্যাডজেক্টিভ বলবেন। তারা কি বলবেন? অ্যাডজেক্টিভ বলবেন।
তো দেখেন এখানে মাদার, মা নাউন, যোগালয় মাদারলি অ্যাডজেক্টিভ, হোম বাড়ি নাউন, যোগালয় হোমলি অ্যাডজেক্টিভ। তাহলে এখানকার মেইন জায়গাটা হলো ভাই নাউন প্লাস অ্যালয় সমান সমান অ্যাডজেক্টিভ, নাউন প্লাস অ্যালয় সমান সমান অ্যাডজেক্টিভ। দেখেন তো ভাই আপনারা সবাই এতটুকু ক্লিয়ার কিনা, আপনারা প্রত্যেকে এতটুকু ক্লিয়ার কিনা একটু বলেন, আমরা সবাই এতটুকু ক্লিয়ার কিনা? একটু দ্রুত রেসপন্স, দ্রুত না করলে আপনাদেরই লস, ঠিক আছে? আপনারা যে সকল ছেলে মেয়েরা বুঝার আগে লিখতে চান তাদের কিন্তু জীবনে খারাপ হবে, ঠিক আছে? কারণ আপনি আগে মাথায় নেন, এই জিনিসটা আপনি তো পর রেকর্ড দেখেও লিখতে পারেন চাইলে। ওকে, ফাইন। তাহলে আমরা এখন সাফিক্সটা একটু লিখবো, সাফিক্সটা। হুম, লিখে নেন, সাফিক্স গুলো সবাই লিখে নেন। সবার কি লেখাটা হয়েছে? আপনাদের প্রত্যেকের লেখাটা হয়েছে কিনা? আমি একবার পড়ে দিচ্ছি, দেখেন এখানে কি বলছি। বলছি কোন একটা ওয়ার্ডের শেষে যদি ভাই লাইক, ESEARYIAN, সাম, TIVSIVAL, ফুল, লেস, OUSANT লেন্থ লেখেন, লেন্থ, লেন্থ, ISHAVLE, যদি কখনো কোন একটা ওয়ার্ডের শেষেই তো থুর থাকে তখন তারা কি বলা হয়? অ্যাডজেক্টিভ। তখন তারা কি বলা হয়? অ্যাডজেক্টিভ। আসেন তাহলে এখানে কি হবে স্যার? এই এটা কার, এটা কার? নিয়ে আমার কিন্তু, আপনার আরো একটা দেখো এই ইজ একটা লিঙ্কিং ভার্ব না? এই লিঙ্কিং ভার্বের উপর কি হয়? অ্যাডজেক্টিভ হয়। আমার ওয়ার্ক একটা নাউন না? নাউনের উপর কি হয়? অ্যাডজেক্টিভ। পড়াইছি তো, ঠিক আছে? ওকে, এটা কি হবে অ্যান্সার? মাদার নাউন, নাউন প্লাস অ্যালয় মাদারলি, এটা কি হবে অ্যান্সার? এখানে বুঝার অনেক কিছু আছে। হুম,
কথা বুঝেন। প্রথম প্রশ্ন ভাই, এটা একটা ইন্টারগেটিভ সেন্টেন্স, তার মানে ইন্টারগেটিভ হতে পারে, আইএনটি হতে পারে। এই কালো একটা নাউন না? এটা ভাই নাউন পূর্বে যা বলবো তা অ্যাডজেক্টিভ হয়ে যায় না? আবার অ্যাডজেক্টিভ হতে পারে। কথা বুঝতে পারছেন? তার মানে প্রথমত ইন্টারগেটিভ, তারপরে অ্যাডজেক্টিভ। শুধু ইন্টারগেটিভ তো আছে, আচ্ছা এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম। এখন এখানে অ্যাডজেক্টিভ আছে তো এটাও কেটে দেন। প্রথমত ইন্টারগেটিভ, তারপরে অ্যাডজেক্টিভ, ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ। আমি আবার বলছি, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, এই জন্য এটা একটা অ্যাডজেক্টিভ। আবার এটা যেহেতু শুরুতে বসছে, এই জন্য ইন্টারগেটিভ, এই জন্য নেগেটিভ অ্যাডজেক্টিভ। এই বাক্যটা কি সবাই বুঝতে পারছেন? এটা কেন নেগেটিভ অ্যাডজেক্টিভ? দুইটা নিয়ম আমরা দুইটাই পড়াইছি। ডাব্লিউএইচ ওয়ার্ড বাক্যের শুরুতে বসছে, এই জন্য এটা কি হয়েছে? ইন্টারগেটিভ। নাউন আগে বসছে, এই জন্য নেগেটিভ। আর অ্যাডজেক্টিভ। আই কথা বলেন, ক্লিয়ার কিনা? ওকে, এটা কি হবে অ্যান্সার? এটা কি হবে অ্যান্সার? ভাইটাল এএল আছে না? এএল থাকে, তারা কি বলা হয়? অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে আমরা অ্যাডভার্বে আসি। তাহলে এবার আমরা আমাদের সর্বশেষ পার্ট অ্যাডভার্বে একটু আসি। আসেন তাহলে অ্যাডভার্ব। নর্মাল ভার্ব কি সেটা আপনারা জানেন? নর্মাল ভার্ব কি সেটা পড়িয়েছি। আমাদের কি লেখাটুকু হয়েছে ভাই? কথাটা শুনেন ভাই। হোয়াট ইজ নর্মাল ভার্ব? ভাই লিঙ্কিং ভার্ব ছাড়া এই পৃথিবীর যত ভার্ব আছে সকল ভার্ব কি নর্মাল ভার্ব না? লিঙ্কিং ভার্ব ছাড়া এই পৃথিবীর যত ভার্ব আছে সকল ভার্ব নর্মাল ভার্ব বলা হয় না ভাই? তাহলে এই নর্মাল ভার্বের পর আজীবন অ্যাডভার্ব হয়। দেখেন এই যে ওয়েন্ট, এটা কি লিঙ্কিং ভার্ব বক্সে ছিল? ছিল না। তার মানে এটা একটা নর্মাল ভার্ব। এটা যেহেতু একটা নর্মাল ভার্ব, এই জন্য এটা একটা অ্যাডভার্ব। এই যে ওয়াক, এটা কি লিঙ্কিং ভার্বের বক্সে ছিল? ছিল না। তার মানে এটা একটা নর্মাল ভার্ব। এটা কি, এই জন্য এটা একটা অ্যাডভার্ব। এখন স্পিক, এটা কি লিঙ্কিং ভার্বের বক্সে ছিল? ছিল না। এটা একটা নর্মাল ভার্ব, সো এটা একটা অ্যাডভার্ব। হ্যাঁ রে, আপনাদের কাছে আমার এখানে যে মেসেজটা সেটা হলো ভাই, নর্মাল ভার্বের পর সর্বদা কি বসে? অ্যাডভার্ব বসে। নর্মাল ভার্বের পর সর্বদা কি বসে? অ্যাডভার্ব বসে। নর্মাল ভার্বের পর সর্বদা কি বসে? অ্যাডভার্ব বসে। যদি আমি এতটুকু বুঝাতে পারি, আমাদের আরো একটা নিয়ম আছে, সেটা একটু দেখেন। হুম, একটু লেখাটা শেষ করেন এতটুকু, জাস্ট এতটুকু লেখা শেষ করেন।
দেখেন ভাই, একটু আগে বলছি কোন একটা ওয়ার্ডের শেষে অ্যালয় পাইলে ডিরেক্টলি অ্যাডভার্ব বলবো না, এটাকে এক্সামিন করবো। যদি ওই তথ্যটা যদি নাউন প্লাস অ্যালয় হয় তার কি বলবেন? অ্যাডজেক্টিভ। বাট যদি অ্যাডজেক্টিভ প্লাস অ্যালয় হয় তখন তারা কি বলবেন? অ্যাডভার্ব। যদি অ্যাডজেক্টিভ প্লাস অ্যালয় হয় তখন তারা কি বলবেন? অ্যাডভার্ব। নাউন প্লাস অ্যালয় অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ প্লাস অ্যালয় অ্যাডভার্ব। কথা কি বুঝতে পারছেন? কিন্তু আমরা সাধারণত কোন একটা ওয়ার্ডের শেষে অ্যালয় পেলে তার কি বলে ফেলি? অ্যাডভার্ব বলে ফেলি। কিন্তু না, এইভাবে এক্সামিন করবেন। দেখেন এখানে ফার্স্ট দ্রুত একটা অ্যাডজেক্টিভ, যোগ অ্যালয় ফার্স্টলি অ্যাডভার্ব। স্মার্ট দক্ষ, যোগ অ্যালয় স্মার্টলি অ্যাডভার্ব। অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস অ্যালয় সমান সমান অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ প্লাস অ্যালয় সমান সমান অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ প্লাস অ্যালয় সমান সমান অ্যাডভার্ব। আমরা কি ভাই এতটুকু বুঝাতে পেরেছি? একটু বলেন তো ভাই, আপনারা প্রত্যেকে এতটুকু ক্লিয়ার কিনা? আপনারা প্রত্যেকে এতটুকু ক্লিয়ার কিনা? তাহলে আসেন, আমার পড়ানো শেষ, এবার প্র্যাকটিস করাই দিব, ঠিক আছে? দেখুন তো এটা কি হবে অ্যান্সার। দেখেন এখানে কি আছে, রান একটা নর্মাল ভার্ব না? তার মানে এটা একটা অ্যাডভার্ব। রান যেহেতু একটা নর্মাল ভার্ব, এই জন্য এটা একটা অ্যাডভার্ব। এটা দেখেন, দ্য হর্স রান ফাস্ট, দ্য হর্স রান ফাস্ট নাকি? রান পাইছেন, নর্মাল ভার্ব না? এটা লিঙ্কিং ভার্ব ছাড়া দুনিয়ার সব নর্মাল ভার্ব, এটা যে একটা নর্মাল ভার্ব, তো এটা কি? একটা অ্যাডভার্ব। কি হবে? অ্যাডভার্ব। এটা কি হবে অ্যান্সার? দেখেন তো ভাই, দেখেন এখানে টেলিকাস্ট কথা আছে না? সরি, এটা একটা নর্মাল ভার্ব না? তো নর্মাল ভার্বের উপর ঘটনা অ্যাডভার্ব, সেটা একটা অ্যাডভার্ব। ঠিক আছে। এটা কি হতে পারে? দেখেন এই যে ওয়েন্ট, এই গোর পাস্ট ফর্ম ওয়েন্ট না? এটা একটা নর্মাল ভার্ব না? এটা যদি একটা নর্মাল ভার্ব হয় তার পরবর্তী ওয়ার্ডটা কি অ্যাডভার্ব না? যাদের কাছে বই আছে তারা দেখেন, আপনাদের অ্যাডভার্বের একটা বাদ রাখেন, কোশ্চেন যা আছে সবগুলো আমি তুলে দিছি। সিটি আর বাইরে কোশ্চেন নাই, যা আছে সবগুলো তুলে দিছি। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ। এক্সাম্পল গুলো হার্ড, এক থেকে সহজ। এই এই সেম ক্লাস 5 জায়গায় করবেন, ঠিক আছে? দেখবেন যে কি পড়াই দিছি, তখন বুঝতে পারবেন। গেস করবেন যারা এই জীবনে ইংরেজি পড়ছেন 10 জন টিচারের কাছে, তারা এটা একটা অ্যাডভার্ব। নর্মাল ভার্বের পর ঘরটা অ্যাডভার্বের না, অ্যাডভার্ব। আবার আপনি এমনিতে জানেন, দেখেন এমনি দেখেন কিভাবে, এই এ এন্ড টি আছে মানে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ প্লাস এলয় সমান অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ প্লাস এলয় সমান অ্যাডভার্ব। আমরা এই জিনিসগুলো আপনাদেরকে আগে পড়াইছি, ঠিক আছে? হ্যাঁ। নিচের অংশটুকু আমরা পড়ানো হয়েছে। যদি আমি এতটুকু বুঝাতে পারি, সবাই লিখেন ভাই ফুল ক্লাস ফুল ডান। এবং আপনাদের কেমন লাগছে সবাই কাইন্ডলি জানাবেন। আপনাদের প্রত্যেকের কাছে পুরো ক্লাসটা